হয়ে বস না। শুট শুট, ফাইট ফাইট। শুট শুট, ফাইট। উফ অংশু, তুই কিন্তু খুব ভালো করে জানিস যে খাওয়ার সময় গেম খেলা আমি একদম পছন্দ করি না। তা সত্ত্বেও তুই গেমটা খেলেই যাচ্ছিস। আগে খেয়ে নে না বাবা, তারপর গেম খেল। বাবানকে দেখতো কি সুন্দর আগে খেয়ে নিয়ে গিয়ে ঘুমিয়েও পড়েছে, আর তুই তুই গেম খেলেই যাচ্ছিস না খেয়ে। ঠিক আছে, তুই তাহলে গেমই খেল। আমিও সবাইকে বলে দিচ্ছি যে তুই আজ কি করেছিস। এই যে অংশু বাবা, দিদি ভাই না বললেও আমরা কিন্তু বাবানের কাছ থেকে সবটা শুনে নিয়েছি। হ্যাঁ, ও একটা পেট পাতলু। ऐसा नहीं करते बेटा, তোমার যদি কিছু হয়ে যেত। অংশু, আমি যেন নেক্সট টাইম এরকম না শুনি যে তুমি বাইরে আউটিংয়ে গিয়ে বড়দের হাত ছেড়ে ছুটোছুটি করছো। তাহলে কিন্তু এরপর যা আউটিং অ্যারেঞ্জ হবে সেটা ক্যান্সেল। না, আমি আর কখনো এমন করব না। আমি কথা শুনবো, প্রমিস। কিন্তু তোমরা আমাকে নিয়ে এত ভেবো না। আমাকে সেভ করার জন্য ওই ভালো আন্টিটা ছিল তো, আমাকে কত হেল্প করলো। ওই আন্টি আমাকে রথের দড়িও ধরিয়ে দিল, জানো? আন্টি? কোন আন্টি? জানো মা, বাচ্চাটা এত পাকা, ও বাড়ির লোককে পেছনে ছেড়ে আগে চলে এসছে। আর ওর কথা শুনে আমি হেসে কুটোপাটি খাচ্ছি। বলছে কি আমি স্মার্ট, আমার বাড়ির লোক আনস্মার্ট, তাই পেছনে পড়ে আছে। ভাবো। শুধু পাকা নয়, কিরকম অদ্ভুত ছটপটে দুরন্ত। এইভাবে ভিড়ের মধ্যে একা একা সামনে চলে আসাটা কিন্তু ঠিক নয়। এই দেখ, আস্তে আস্তে তুমি না খেতে খেতে কথা বলবে না। জল খাও, জল খাও, আস্তে আস্তে। যাও। বাবাই, তুমি ঠিকই বলেছো। জানো ঠাম্মু, ওই ছেলেটা এমন করে মাম্মামের আঁচলটা ধরে রেখেছিল যেন মাম্মামটা ওরই। আমার এত রাগ হচ্ছিল না। এটা কিন্তু খুব হিংসুটি হয়েছে, আমি তোমাকে বলছি। হ্যাঁ করো, খাও তুমি চুপচাপ। পাকা পাকা কথা খালি ধরো। ওই আন্টিটা খুব ভালো, কিন্তু ওই আন্টির একটা মেয়ে আছে। ওকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি একটু আন্টির সাথে কথা বলছিলাম, তারপর আন্টিটা আগুন থেকে আমার হাতে ছ্যাঁকা লাগানো থেকে বাঁচালো। ওই মেয়েটার দেখে ভালো লাগছিল না। কি হিংসুটের মেয়ে রে বাবা। তবে আন্টিটা খুব ভালো, একদম দিভাইয়ের মতো। আমাকে কত যত্ন করলো। কিন্তু অংশু, সব আঙ্কেল আন্টি কিন্তু ভালো হয় না। কেউ কেউ জানো তো বস্তায় পুরে না তুলে নিয়েও চলে যায়, আর তখন কিন্তু দিভাই বাঁচাতেও আসবে না। আর তাও যদি তুমি দিভাইয়ের কথা না শোনো, তাহলে দিভাই তোমার গেম খেলাও বন্ধ করে দেবে, বুঝেছো? তাই নেক্সট টাইম থেকে সাবধান। আমি জানি আমার দিভাই আমাকে সব সময় সেভ করবে, তাই তো আমি আই অলওয়েজ টেক এ চিল পিল। প্রিন্সেস, দেখেছো ভাই তোমাকে কেমন ব্যাটারিং করছে? করুক না বাবাই, কিন্তু ও যদি আমার কথা না শোনে তখন আমিও মজা দেখাবো। আচ্ছা আয়, এবার মুখ ধুবে আয়। অনি, তোকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম। আমাদের স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে কিছু ফাইনালাইজ করলি? এই মল্লার, তুমি আরো নতুন স্কুলের কবে অ্যাডমিশন, কবে কি ভর্তি হবে তুমি খোঁজ নিয়েছো? খোঁজ নেওয়া হয়ে গেছে, তবে আমাদের এবার ফিজিক্যালি গিয়ে কথা বলে নিতে হবে। তাহলে বলো তোমার নেক্সট ডে অফ কবে, সেদিন কি না আমরা যাই? আমি ভাবছি এর মধ্যেই একদিন গিয়ে আরুর ওই সেম স্কুলে অংশু আর বাবানের অ্যাডমিশনটা করিয়ে দিয়ে আসবো। করিয়ে দে, ওটা তো আমাদের এরিয়ার বেস্ট স্কুল। আর তাছাড়া ওরা এখন যে প্রাইমারি স্কুলটায় যায়, ওটা আমাদের বাড়ি থেকে অনেক দূর বেটা। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভর্তি করে দে স্কুলটায়। हाँ नहीं बेटा, वैसे भी तुम इतने सालों से आरू के उस स्कूल के बोर्ड ऑफ मेंबर हो, तो अंशु और बाबान যদি ওই স্কুলে অ্যাডমিশন পায়, তাহলে ওদের স্টাডির প্রোগ্রেস কিরম ভাবে স্টাডি করছে না করছে খুব ভালোভাবে দেখতে পারবে। এটাই ভালো হবে। শুধু তাই নয় কাকিমণি, অংশু আর বাবানকে এখন আরু স্কুলে ভর্তি করানোর আরো একটা রিজন আছে। এতদিন ওরা দুজনই খুব ছোট ছিল, কিন্তু এখন ওরা বড় হয়েছে। আরু স্কুলে
প্রায় সমস্ত টিচারই আরোহীকে চিনতো। অংশু যখন ছোট ছিল তখন যদি ওকে আমি আরও স্কুলে ভর্তি করাতাম তাহলে আরোহীর প্রশংসাগুলো ঘুরে ফিরে যেভাবেই হোক আমার কানে ঠিক আসতোই। আর সেটা আমি চাইনি। তাছাড়া অংশু তখন খুব ছোট ছিল, ওর এই মায়ের ব্যাপারগুলো অতটুকু বয়সে ও কিভাবে হ্যান্ডেল করবে সেটা তো আমরা কেউই জানতাম না। বাট এখন অংশু জানে যে ও কিভাবে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। হি ইজ ম্যাচিউরড এনাফ, আই থিঙ্ক। এখন আমার ছেলে জানে ওকে কি উত্তর দিতে হবে। আর সেই কারণেই আমি এটা ঠিক করেছি যে অংশু আর বাবানকে এখন আমি আরও স্কুলে ভর্তি করাতে পারবো। ওয়াও, আমরা নিউ স্কুলে যাব, মানে নিউ বুকস, নিউ ফ্রেন্ডস, নিউ ইউনিফর্ম। কিন্তু কিন্তু কি কিন্তু? আমি ভর্তি হতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন শুনি? আমার ঘরটা না চেঞ্জ করতে হবে। ওই ঘরটা কিরম গার্লি গার্লি ঘর পাপাই, কার্টেন্স কালার সব। এই নিয়ে তো আমার বন্ধুরা আমাকে লেগ পুল করতো, বিকজ আমি তো এখন বড় হয়ে গেছি না। কিন্তু অলিভিয়া কি হচ্ছে অলিভিয়ার? আচ্ছা, অংশুর মুখ থেকে অলিভিয়ার কথা অনেক শুনি। হ্যাঁ রে, এই অলিভিয়াটা কে রে? অলিভিয়া হলো অংশুর এক ফ্রেন্ড। না না, ও আমার ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড। না না, বেস্ট ফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? মানে কি দিনকাল পড়লো, মানে আমি এই ইনিংসটা অনেক বড় বয়সে শুরু করেছিলাম, এদের তো 10 পেরোতে না পেরোতেই গার্লফ্রেন্ড। অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড এটা কিন্তু আবার বাবানকে বলো না, বাবান জানলে তো খুব জেলাস ফিল করবে। আমি একদিন ওকে বাড়িতে এনে সবার সাথে ইন্ট্রো করিয়ে দেব। মানে আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, মানে একটা মেয়ে তোদের দুজনের গার্লফ্রেন্ড? বাবান তো এই জন্যই তোমাকে সব সময় ওল্ড ম্যান বলে। তুমি কি কিছু বোঝো না নাকি? আরে বাবা, অলিভিয়া যে আমার গার্লফ্রেন্ড ওটা বাবান জানে না। আচ্ছা আচ্ছা অংশু, ঠিক আছে, তুই এখন আমার সাথে চল তো। আমি না খুব ইন্টারেস্টিং একটা স্টোরি শোনাবো তোকে। সত্যি? হ্যাঁ, চল চল আমার ঘরে চল, আয়। বাপ, কি বিচ্ছু হয়েছে দুটো, তাই না? ঠিক আছে, তাহলে আমি ওই স্কুলে গিয়ে কথা বলে ফাইনাল করে দিচ্ছি সব। কর, তাই কর। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কাল কিন্তু সন্ধ্যের পর ফ্রি থাকিস, কোনো কাজে রাখিস না। গুরুদেব আসবেন, বাবান আর অংশুর ওই কুষ্টি তৈরি করবেন, ঠিক আছে? হে ভগবান, অংশু আর বাবানের কুষ্ঠির যেন সব কিছু আচ্ছা আচ্ছা লেখা থাকে। সে তো থাকবেই কাকিমুনি, আরোহী আছেন তো, ওদের ওপরে কখনো কোনো বিপদ আসতে দেবেন না উনি। সত্যি সত্যি তুমি ম্যান্ডি আন্টি আর তার ফ্রেন্ডসকে ভূত সেজে ভয় দেখিয়েছিলে? দেখিয়েছিলামই তো। তারপর জানিস, আমি আর মাম্মাম পুরো পেতনির মতো সেজেছিলাম। মাম্মাম একটা হোয়াইট সালভার পরেছিল আর আমি একটা ফ্রক। মুখটা জানিস পুরো সাদা করে নিয়েছিলাম, হ্যাঁ, আর ঠোঁট দুটো লাল, আর চোখে কাজলও পরেছিলাম। চিবিয়ে খাবো তোদের, মেরো না আমাকে, আমাকে মেরো না। শেষ করে দেব। তারপর একদিন আমরা কি করেছিলাম জানিস, আমি আর বিট্টু মিলে ম্যান্ডি আন্টির একটা দামি ক্রিম সারা গায়ে মেখে ফেলেছিলাম। আর তারপর মাম্মা হ্যাপি সিং সেজেছিল, তাই না? শুধু হ্যাপি সিংই সাজেনি, হ্যাপি সিং সেজে আমাদেরকে বকাও খেতে দেয়নি, জানিস? জানো তো পিসিমণি, এই 10 বছরে দিদিয়ার গল্পগুলো আরো ওদের অনেকবার শুনিয়েছে, কিন্তু ওরা এখনো সে একই এক্সাইটমেন্ট নিয়ে গল্পগুলো শোনে। এই গল্পগুলোই তো অংশুর কাছে ওর মায়ের একমাত্র স্মৃতি। ওর মাকে চেনা জানা সবটাই তো গল্পগুলোর মধ্যে দিয়ে। তাই প্রত্যেক দিন এই গল্পগুলো শুনতে শুনতে, ভাবতে ভাবতে, হয়তো স্বপ্নে নিজের মাকে দেখতে দেখতে আমার ছেলেটা ঘুমোয়। আরোহ কিন্তু আরোহীর ওই স্মৃতিগুলোকে নিজের ভাইদের সাথে শেয়ার করে আরোহীর কথা ভাবতে ভাবতেই ঘুমায়।
ঘরে গিয়ে ঘুমোবে, আর বাবা পড়ে যাবে। আস্তে 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 ঘরে গিয়ে ঘুমোবে, চলো। হ্যাঁ রে অলি, আমাদের অংশটাও কিন্তু আরুর মতন বড্ড একা, তাই না রে? না পিসিমণি, ওদের কাছে ওদের মায়ের গল্প আছে, আমার কাছে তো সেটুকুও নেই। সত্যি আরোহী কিন্তু আমাকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেল, তাই না? আমি কোথায় না? আপনি কে? মানে এসব তুমি কি বলছো? তিয়াস, 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 তোমার কি হয়েছে? তিয়াস, তিয়াস, আমি কি আবার আগের মতো ভয় পেয়েছি? আগের মতো করছিলাম? না, তোমার কিছু হয়নি। নাও, তুমি এটা নাও, এই ওষুধটা খাও। তুমি ঘুমাওনি কেন মল্লার? তুমি তো জানো যতক্ষণ না তুমি ঘুমাও আমি ঘুমোতে পারি না। আজকে দেখলাম তুমি ওষুধগুলো খাওনি, তো জানতাম যে তোমার ঘুম ভাঙবে, তাই মল্লার, এইভাবে দুঃস্বপ্নের কতদিন ঘুম ভাঙবে আমার? আর কতদিন এইভাবে ওষুধ খেয়ে ঘুমাবো আমি? স্বপ্ন আমাদের স্মৃতির এক গোলক ধাঁধা তিয়াস। এইগুলো থেকে বেরোতে হলে একটু ধৈর্য তো ধরতেই হবে। আর কতদিন মল্লার, আর কতদিন? কেন বারবার একই স্বপ্ন? 10 বছরে প্রায় একটা স্বপ্ন দেখি আমি। কাকে দেখি এই দুঃস্বপ্নে? 10 বছর ধরে এত ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও তাও একই স্বপ্ন দেখছি, অথচ কেন স্পষ্ট নয় যে আমি কাকে দেখছি, কাদের দেখছি, আর কাদের কথাই বা আমার কানে বাজতে থাকে। তিয়াস, আরও স্কুলে চলে গেছে? হ্যাঁ মা, আমি মলার টিফিনটা গুছিয়ে দিয়ে আসছি একটু। তিয়াস, কি হলো? এদিকে এসো, এদিকে এসো। তিয়াস, এটা কি করে? তুমি হাতে ছ্যাঁকা লাগালে কি করে? এবার তোমাকে কতবার বারণ করেছি না, এইভাবে একগাদা কাজ একসাথে করতে যাবে না। এই তো সবে আরুকে স্কুলে পাঠালে রেডি করে, আমার টিফিন নিয়ে ব্যস্ত হওয়ার কি ছিল? মা, মা পাশের ঘর থেকে একটু এই অয়েন্টমেন্টটা নিয়ে এসো। হ্যাঁ, আনছি। তুমি চুপচাপ এখানে বসো, কোনো কথা বলবে না, বসো। মলার, আমি ঠিক চুপ, একটা কথা নয়। হ্যাঁ, এত ব্যস্ত আর কিছু নেই। আসলে ওই আমার মাথাটা একটু ব্যথা করছিল, তো আর রাতে ভালো করে ঘুমও হয়নি, তাই
চুপ, আর একটা কথা বলবে না। যাও চুপচাপ ঘরে গিয়ে রেস্ট করো। আরে আমার কাজ ওঠো আছে। ওঠো, যাও। মা আমি আসছি। অনেকগুলো বছর তো কেটে গেল মল্লার। আমার চোখের সামনে একটা অচেনা মেয়ে ধীরে ধীরে তিয়াস হয়ে উঠল। এতদিনেও নিজেকে তিয়াসের রঙে রাঙিয়ে নিয়েছে। ও মনে মনে বিশ্বাস করে ও তোর স্ত্রী। শুধু তাই না, তুইও তোকে মনে মনে ভালোবাসিস। তাহলে এই সম্পর্কটাকে তোরা অটুট করে নিচ্ছিস না কেন? মানে কি করব? সব তো ভালোই আছে, ঠিকই আছে। আমি জানি সব কিছু ভালো চলছে, আমি জানি, কিন্তু আমার মনে হয় এবার তোদের সম্পর্কটার একটা পরিণতি পাওয়া উচিত। তাই বলছি এবার বিয়েটা করে নে। মা, সমাজের চোখে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বিবাহিত দম্পতি জীবন কাটাচ্ছি। তাও তুমি এত কথা তুলছো কেন বলো তো? তুলছি কারণ আর কেউ না জানুক, আমরা তো জানি তোদের বিয়েটা হয়নি। এতগুলো বছর একসঙ্গে তোরা একই ছাদের তলায় স্বামী স্ত্রীর মতো থেকেও তোদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিসনি। এই যে তিয়াস শাখা পলা সিঁদুর সবকিছু পরে, তার ভিত্তি কি? আচ্ছা মল্লার, তোরা কেন আর 5 জন স্বামী স্ত্রীর মতো করে নিজেদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিচ্ছিস না? তুই তো ওকে ভালোবাসিস। হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি ঠিকই, তাও আমার মনে হয় যে ওনার আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়াতে একটা কিন্তু বসে আছে। হয়তো সারা জীবন থাকবে। সেটাই তো স্বাভাবিক মল্লার, সেটাই তো স্বাভাবিক। একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, কিন্তু তুই তোকে দূরে সরিয়ে রেখেছিস। তোরা থাকিসও আলাদা ঘরে। এইভাবে 10-10টা বছর কেটে গেল। মল্লার, ও তো একটা মেয়ে, ও নিজে থেকে সবকিছু করবে কি করে বলতো? তোকেও তো ইনিশিয়েটিভ নিতে হবে, ওকে কাছে আসার সুযোগ করে দিতে হবে। এত বছর ধরে যখন একটু একটু করে ওনাকে সময় আমি দিয়েছি, আমি তো এটাই চাইবো যে উনি নিজেই আমার কাছে আসুন। সেটুকু সময় আমাকে ওনাকে দিতেই হবে। আর যদি কখনোই না আসে? আমি তবুও সুখী। মা, যার জীবনে কেউই ছিল না, কিছুই ছিল না, তার জীবনে এরকম ভালোবাসার জন্য, যত্ন করার জন্য দুটো এত ভালো মানুষ আছে এখন, সেটা কি কম? কম না। যাকে এইসব কথা নিয়ে তুমি আর টেনশন করো না, আর এইসব কথা নিয়ে প্রেশারও নিও না, কারণ তোমার বয়স হয়েছে, স্পষ্ট দেখাও যাচ্ছে সেটা। এইসব কথা নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে তুমি যদি বেশি প্রেশার নাও, তাহলে কিন্তু তোমার ডাক্তার হিসেবে বাধ্য হয় আমি তোমার প্রেশারের ডোজটা ডাবল করে দেবো। হ্যাঁ, তখন ভালো লাগবে না। আসি। ও হ্যাঁ, ভালো কথা, আমি এখন যাচ্ছি আরুর স্কুলে একবার কথা বলে নিতে। কালকে হয়তো আরু আর তিয়াসকে একবার ফাইনাল ইন্টারভিউর জন্য যেতে হবে, তো প্লিজ একটু তিয়াসকে বলে দেবে। 10 বছর আগেও যেমন আমি তোর ভালোর জন্যে কাগজে তিয়াসের ছবি ছাপাতে দিইনি, ওই নার্সকেও কাউকে সত্যিটা বলতে দিইনি, এইবারও আমাকেই দায়িত্ব নিয়ে কিছু একটা করতে হবে। 10-10টা বছর পেরিয়ে গেল, আর অপেক্ষা নয়। এইবার মল্লারের জন্মদিনের আগেই ওদের বিয়েটা দিতেই হবে। কোনো কিছু নিয়ে তোমার মনে কি অস্থিরতা আছে? তিয়াস, তুমি একটু মিষ্টি আর শরবত নিয়ে এসো ওনার জন্য, তারপর ধীরে সুস্থে হাত দেখিও। যাও মা। হ্যাঁ দাদা, আপনাকে যে জন্য বিশেষ করে ডাকা হয়েছে, মানে আমি বলছিলাম কি, এই মাসে বা সামনের মাসে এর মধ্যে কি কোনো বিয়ের ডেট আছে? 1 মিনিট, আমি এক্ষুনি আপনাকে দেখে জানাচ্ছি।
না নেই, আগামী 6 মাসের মধ্যে কোনো বিয়ের ডেট নেই। তবে একটা কথা এক্ষুনি বলে দিচ্ছি, এই মেয়ের জীবনে তোলপাড় ঘটে যাওয়ার মতো কিছু সম্ভাবনা রয়েছে। একটা বিশাল বড় ঝড় উঠতে চলেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই মেয়ের হাতে ওর স্বামীর একটা বড় ফাড়াও লেখা আছে।